আসসালামু আলাইকুম। আজ আমরা জে শেট্টির লেখা বেশ আলোচিত একটা বই থিঙ্ক লাইক আ মঙ্ক নিয়ে কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বইটা তো দারুণ জনপ্রিয় হয়েছে। ঠিক, এটি আসলে একটা গাইড বুকের মতো। কিভাবে আমরা সাধারণ জীবনে থেকেও কিছুটা সন্ন্যাসীর মতো করে চিন্তা করতে পারি, শান্ত থাকতে পারি। ঠিক। লেখক জে শেট্টির নিজের জীবনটাই তো বেশ অন্যরকম, তাই না? লন্ডনের বিলাসবহুল জীবন। হ্যাঁ, ছেড়ে ছুড়ে ভারতে চলে গিয়েছিলেন। আশ্রমে ছিলেন প্রায় ৩ বছর। সেই অভিজ্ঞতাই তো এই বইয়ের মূল ভিত্তি। এখন তো তিনি বিশাল বড় মোটিভেশনাল স্পিকার। একদম। তো আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি বইটাতে ঠিক কি কি বিষয় আছে আর সেগুলো আমাদের প্রতিদিনের জীবনে কতটা কাজে লাগতে পারে। অবশ্যই। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো আইডেন্টিটি বা নিজের পরিচয় নিয়ে শেট্টি যা বলেছেন। ও হ্যাঁ, পরিচয়। তিনি বলছেন সমাজ বা আমাদের কাজ দিয়ে যে পরিচয়টা তৈরি হয় সেটা নাকি আমাদের আসল সত্তা নয়। এটা কিন্তু খুব গভীর একটা কথা। মানে আমরা তো প্রায়শই নিজেদের বিচার করি আমাদের চাকরি দিয়ে বা লোকে আমাদের কি ভাবে সেটা দিয়ে, তাই না? ঠিক। সেটি বলছেন এই বাইরের জিনিসগুলো সরিয়ে নিজের ভেতরের আসল মানুষটাকে চেনাটাই হলো আসল কাজ। প্রথম ধাপ আর কি। হুম। যেমন ধরুন কেউ ভাবছে আমি শুধু একজন ইঞ্জিনিয়ার বা আমি শুধু একজন শিক্ষক, কিন্তু তার ভেতরে হয়তো অন্য অনেক কিছু আছে। একদম। হয়তো একজন শিল্পী সত্তা বা জানার আগ্রহ, সেগুলো তো চাপা পড়ে যায়। ঠিক। আর এই নিজেকে চেনার পথে একটা বড় বাধা হল নেতিবাচকতা। সেটি তো বলছেন একটা নেগেটিভিটি ডিটক্স দরকার। হ্যাঁ, নেগেটিভিটি ডিটক্স, ইন্টারেস্টিং টার্ম। এটা শুধু বাইরের সমালোচনা এড়ানো নয়, ভেতরের যে চিন্তাগুলো আমাদের পিছিয়ে দেয় সেগুলোর কথাও বলছেন। ঠিক। সোশ্যাল মিডিয়াতে অন্যের সাথে নিজেকে তুলনা করা বা কে কি বলল সেটা নিয়ে বেশি ভাবা, এগুলো তো আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে ফেলে। হুম। সেটি এখানে যেভাবে বিষয়টা এনেছেন সেটা হলো নেতিবাচকতা শুধু বাইরে থেকে আসে না, এটা আমাদের মনের ভেতরেও তৈরি হয়। এক ধরনের দূষণ বলতে পারেন। ও আচ্ছা। তিনি সন্ন্যাসীদের একটা কৌশলের কথা বলেছেন, সচেতনভাবে নিজের চিন্তাগুলোকে ফিল্টার করা, কোনটা নেব কোনটা নেব না। মানে অপ্রয়োজনীয় চিন্তা বাদ দেয়া। হ্যাঁ, অনেকটা বাগানের আগাছা পরিষ্কার করার মতো। তবেই তো ভালো চিন্তার জন্য জায়গা হবে। দারুণ উপমা তো। এরপর তিনি জীবনের উদ্দেশ্য বা পারপাস খুঁজে পাবার কথা বলেছেন। পারপাস, হ্যাঁ, জীবনের লক্ষ্য। যে কাজটা করলে ভেতর থেকে শান্তি আসে সেটাই আসল লক্ষ্য হওয়া উচিত, শুধু টাকা বা খ্যাতির পেছনে ছোটা নয়। হুম। কিন্তু এখানে একটা প্রশ্ন মনে আসে, বাস্তব জীবনে যেখানে অনেকের হয়তো টিকে থাকাই কঠিন, সেখানে এই আত্মিক শান্তির কাজ খুঁজে পাওয়া কি সবসময় সম্ভব? খুব ভ্যালিড প্রশ্ন। দেখুন, সেটি কিন্তু বলছেন না যে সবাইকে চাকরি ছেড়ে দিতে হবে। ও আচ্ছা। তিনি জোর দিচ্ছেন অভিপ্রায় বা ইন্টেনশনের উপর। হ্যাঁ। আমরা যে কাজটাই করছি সেটা কি মন নিয়ে করছি। মানে কাজের প্রতি দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, হয়তো আপনার মূল কাজটা খুব এক্সাইটিং নয়, কিন্তু আপনি তার মধ্যে ছোট ছোট অর্থ খুঁজে নিতে পারেন। ধরুন কাউকে সাহায্য করলেন বা নিজের কোনো স্কিল বাড়ালেন। পারপাস তো শুধু বড় কোনো কাজেই নয়, ছোট ছোট বিষয়ও পাওয়া যায়। তার মানে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আর এই মানসিকতা অর্জনের জন্য তিনি কিছু রুটিনের কথা বলেছেন, তাই না? হ্যাঁ, বলেছেন। যেমন ধরুন ধ্যান করা, মেডিটেশন, জন্মদান। জার্নালিং বা নিজের ভাবনা লেখা। হুম। আবার দিনের কিছুটা সময় একদম চুপচাপ কাটানো। এগুলো কি এই ব্যস্ত জীবনে করা যায়? মনে তো হয় খুব কঠিন। সেটি মনে করেন সম্ভব। তিনি তো আর ঘণ্টা ধরে ধ্যান করতে বলছেন না, হয়তো দিনের শুরুতে বা শেষে ৫-১০ মিনিট। ওহ, অল্প সময়। হ্যাঁ, শুধু একটু স্থির হয়ে বসা, নিজের শ্বাসের দিকে মন দেওয়া, বা সপ্তাহে একবার নিজের চিন্তাগুলো একটু লিখে ফেলা। এগুলো ছোট অভ্যাস, কিন্তু নিয়মিত করলে মনটা স্থির হয়। ঠিক, মনের ব্যায়ামের মতো। একদম। শরীর ঠিক রাখতে যেমন ব্যায়াম করি, মন ভালো রাখতেও তো কিছু অনুশীলন দরকার। তা তো বটেই। আরেকটা বিষয় খুব ভাবালো, সেটা হলো সহানুভূতি বা কম্প্যাশন। কম্প্যাশন খুব গুরুত্বপূর্ণ। লেখক বলছেন সন্ন্যাসীরা শুধু নিজের মুক্তি চান না, তারা সবার ভালোর জন্য ভাবেন। এই ধারণাটা আমাদের মতো সাধারণ কিছুটা স্বার্থপর জীবনে কিভাবে কাজে লাগানো যায়? দেখুন, শ্যাটি এখানে সহানুভূতির একটা ব্যাপক অর্থ বুঝিয়েছেন। এটা শুধু বড় দান ধ্যান নয়। তাহলে দৈনন্দিন জীবনে ছোট ছোট জিনিস, যেমন কারো কথা একটু মন দিয়ে শোনা, তাকে বিচার না করে বোঝার চেষ্টা করা। ওহ আচ্ছা, ছোট ছোট উপকার। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো
অন্যের প্রতি দয়া দেখালে নাকি আমাদের নিজেদেরও ভালো লাগে, মানসিক শান্তি বাড়ে, বিচ্ছিন্নতা কমে। এটা ঠিক। সব মিলিয়ে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে ভয়কে সরিয়ে রেখে নিজের ইচ্ছা বা অভিপ্রায় অনুযায়ী চলা। ঠিক তাই। ভয় তো আমাদের আটকে রাখে, কিন্তু যখন আমরা নিজের ভেতরের চাওয়া অনুযায়ী সিদ্ধান্ত নিই, তখন জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে আসে। আত্মবিশ্বাস বাড়ে। অবশ্যই জীবনটা আরও অর্থপূর্ণ মনে হয়। তাহলে সব আলোচনার শেষে আমরা বলতে পারি থিঙ্ক লাইক আ মাঙ্ক আসলে একটা জীবনযাপনের পথ দেখায়। একদম। শেখায় কিভাবে চিন্তাগুলোকে একটু ট্রেন করে আমরা আরও শান্ত, আরও সচেতন হতে পারি। এটা শুধু একটা বই নয়, একটা দর্শন। এখানেই বইটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। কি রকম? মানে এতগুলো ভালো ভালো নীতির কথা তো বলা হলো, এর মধ্যে কোনটা হয়তো খুব ছোট একটা অভ্যাস আমরা নিজের জীবনে যোগ করতে পারি? ভাবনার বিষয়। ধরুন, যদি প্রতিদিন নিয়ম করে শুধু 5 মিনিট খুব সচেতনভাবে শ্বাস নিই, অথবা কারোর প্রতি একটু বেশি সহানুভূতি দেখানোর চেষ্টা করি, তাহলে লম্বা সময়ে, ধরুন 1 মাস বা 1 বছর পর, আমাদের মনের ভেতরে ঠিক কী পরিবর্তন আসতে পারে? সত্যিই ভাবনার বিষয়। হয়তো ছোট একটা পরিবর্তনই অনেক বড় কিছু ঘটাতে পারে।